আপনারা কি জানেন দক্ষিণ দিনাজপুরের এই জায়গাটি আজও শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ এবং বান রাজার মেয়ে উষার স্মৃতি বহন করে চলেছে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক জায়গায় যেখানে ভালোবাসার এক কিংবদন্তির জীবন এবং মৃত্যুর গল্প লুকিয়ে রয়েছে। এটুকুই জানে যে এই জায়গায় রাজা উষা আর অনিরুদ্ধের প্রেম থেকে শুরু করে জীবনকূপের রহস্য আর মরণকূপের ভয়াবহ ইতিহাস পুকুরে তাদেরকে ফেললে তারা এই ব্লগে সব জানাবো। আর শেষ মুহূর্তে আপনাদের দেখাবো দক্ষিণ দিনাজপুরে এক মনোমুগ্ধকর গির্জার ঝলক। তাহলে চলুন শুরু করি এই ঐতিহাসিক অভিযান। গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি জিৎ এবং আমার চ্যানেল জিৎ অ্যান্ড জার্নিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর চলছে দক্ষিণ দিনাজপুর সিরিজ। দক্ষিণ দিনাজপুর জেলাকে সবচেয়ে ভালোভাবে জানতে ও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর দক্ষিণ দিনাজপুর জেলা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি অন্য জেলায় এক্সপ্লোর করতে যাব এবং সেটা হতে পারে আপনার জেলা। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের আলোচ্য বিষয় যেটা উষা এবং অনিরুদ্ধের বিয়ের ছায়ামণ্ডপ এবং মরণকূপ এবং জীবনকূপ, মানে যে পুকুরে ফেললে মানুষ মারা যেত এবং যে পুকুরে ফেললে মানুষ জিন্দা হয়ে আসতো, সেই বিষয়ের উপর। এবার এর লোকেশনটা যদি আমি বলি, আপনারা কিভাবে আসবেন, তাহলে আপনারা তো এর আগের ভিডিও আমি বানগড় সম্পর্কে বলেছি। বানগড়ের ভিডিওটি অবশ্যই আগে দেখুন। বানগড়ের ভিডিওটা আগে দেখতে হবে এর ইতিহাস জানতে হলে। আর তো বানগড় দেখা হয়ে গেল, আমি বানগড়েই রয়েছি। বানগড় দেখা হয়ে গেল। বানগড় দেখার পর এই যে রাস্তাটি আসছে, এই রাস্তা ধরেই চলে আসবেন এই পাড়াতে। আর বানগড়ের সামনে যারা গাড়ি রাখবেন, তো ওই শিববাড়ি রোড ধরে আপনাদের আগাতে হবে। এই শিববাড়ি রোড ধরে এখান থেকে আসতে হবে। এখানে আসার পর আপনার প্রথমেই যে শিববাড়ি শ্মশানটা পার করেই হাতের ডান সাইডে পড়বে যে রাস্তা, ওই রাস্তা ধরে এই পাড়ার একদম সোজা আসতে হবে। এখানে একটা মোড় আছে, এই রাস্তাটা এই মোড়েই উঠেছে এবং এই মাটির রাস্তাটিও কিন্তু সেই মোড়েই গিয়েছে। তো সেখানে চলুন, আগে ওখানে গিয়ে আমি আগে আপনাদের ভালোভাবে লোকেশনটি জানিয়ে দিচ্ছি। আমি সেই মাটির রাস্তা ধরে আসলাম। এই রাস্তা ধরে আসার পর এই যে এখানে পাকা রাস্তা একটা আছে, আর আপনাদের যেটা বললাম ওই সাইড দিয়ে একটা রাস্তা আসবে। সো ওই রাস্তাটা এইটা, ওই রাস্তাটা এখানে আসবে এবং বানগড় থেকে নেমে আসা ওই মাটির রাস্তা এখানে আসবে। আর এখানে সুন্দর একটি ছোট্ট গির্জা রয়েছে এই পাড়ার তরফ থেকে বানানো, এবং সামনে একটি সবচেয়ে বড়, সামনে রয়েছে আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় গির্জাগুলির মধ্যে একটি এবং সবচেয়ে পুরনো একটি গির্জা। এই সমগ্র পাড়াটিকে কিন্তু আমরা মিশন পাড়া বলি, কারণ এখানে একটি বিশাল বড় গির্জা রয়েছে। আর এই মিশন পাড়ায় ছোট ছোট কয়েকটি পাড়া নিয়ে বিভক্ত, যেমন সাফাটলা, টয়োটলা, ফাদারটলা এবং ফাতিমাটলা। আমি এখন এই পাড়াটার নাম ফাদারটলা। অনিরুদ্ধের যে কলা গাছটি, পাথরের যে কলা গাছ এবং দুটা কূপ, সেটা কিন্তু রয়েছে সাপাটলাতে। দিনাজপুর জেলার সবচেয়ে বড় এবং পুরনো গির্জাগুলির মধ্যে একটি, এবং এটার যে সৌন্দর্য, এখানকার যে পরিবেশ, সেটা কিন্তু আপনাকে বারবার আকর্ষণ করবে। এবং আমি বলবো ওই কলা গাছ এবং পুকুর দুটি দেখার পর আপনারা অবশ্যই এই গির্জায় ভিজিট করুন। এটি তার মেন এন্ট্রেন্স রয়েছে এবং ভিতরে যে এত সুন্দর পরিবেশ, সেটা আমি ওখান থেকে ঘুরে এসে আমি আপনাদের এই সব বিষয়ে সব কিছু দেখাবো এবং জানাবো। আর এই পেছনে রয়েছে কিন্তু অনেক পুরনো একটি প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলের কিন্তু একটা কথা বারবার শোনা যায়, সেটা হচ্ছে এই স্কুলে একজন মাস্টারমশাই ছিল, তিনি কিন্তু খুব কড়া ছিল। বাদল মাস্টার নামে একজন মাস্টার ছিল, সে কিন্তু খুব কড়া ছিল, এবং সেই মাস্টারের নাম কিন্তু আমরা বারবার কিন্তু শুনছি ছোটোবেলায়। এই রাস্তা ধরে এখানে আসার পর এইরকম একটা জায়গা আসবে। এই ক্লাবটার নাম যথাসম্ভব আদিবাসী জাগরণী ক্লাব ছিল, এবং এই ক্লাবের পেছনেই ওই রাস্তা দিয়েও ঘুরে যাওয়া যাবে। আর এই সাইডে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা দিয়েও যাওয়া যাবে। আমরা এই রাস্তা ধরে একদম ডান সাইড দিয়ে এই কিছু আগাবো। আর এই সমগ্র এলাকাটা কিন্তু আদিবাসী এলাকা, এবং বেশিরভাগই কিন্তু সব ক্যাথলিক খ্রিস্টান কমিউনিটির লোকজন। আর এই পাড়াতে আমাদের কিন্তু অনেক বন্ধু রয়েছে। আমরা সব স্কুলে সব একসঙ্গে পড়াশোনা করতাম, সেন্ট জর্জি স্কুলে পড়াশোনা করতাম, স্কুল ফ্রেন্ডস অনেক রয়েছে। আর এইখান থেকে এভাবে যেতে হবে আপনাদের, এই রাস্তা ধরে যেতে হবে। আর সামনেই কিন্তু রয়েছে সেই উষা অনিরুদ্ধের স্মৃতি জড়িত বিয়ের মণ্ডপ, এই কাছেই পাড়ার মধ্যেই অবস্থিত। চার সাইডে এখন অনেক বাড়িঘর হয়ে গেছে। আর আমরা কিন্তু চলে আসছি সেই জায়গায়, এবং আপনাদের দেখাচ্ছি 3, 2, 1। এই দেখুন, চলে আসছি সেই উষা অনিরুদ্ধের স্মৃতি জড়িত পাথরের কলা গাছ। এখানে একটি সাইনও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। চলে আসলাম আমাদের আজকের গন্তব্য, উষা অনিরুদ্ধের সেই স্মৃতি জড়িত পাথরের কলা গাছ। আগে এটি আপনারা আগে দেখুন, তারপর এর ইতিহাস কি রয়েছে এবং পুরাতত্ত্ববিদরা এর বিষয়ে কি বলেছেন সেটা জানাচ্ছি। প্রাচীন বানগড়ে এই বিবাহ মণ্ডপে ঘটে গিয়েছিল এমন এক কাহিনী যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। বানাসুরের মেয়ে উষা তার স্বপ্নে দেখা যুবক অনিরুদ্ধকে ভালোবাসতে শুরু করেন। এদিকে দৈত্যগিরি করতে আসা শ্রীকৃষ্ণের নাতিও উষাকে দেখে প্রণয়াসক্ত হয়ে পড়েন, কিন্তু তাদের প্রেম সহজ ছিল না। শ্রীকৃষ্ণ, বলরাম আর বানাসুরের ভয়াবহ যুদ্ধের পর
তাদের বিয়ে হয়েছে। এই মণ্ডপ এখনো সেই প্রেম কাহিনী। ভাবুন একবার কত ইতিহাস এই ধ্বংসাবশেষের মধ্যে লুকিয়ে আছে। জনশ্রুতি এই জায়গাটাই কিন্তু কৃষ্ণের নাতি অনিরুদ্ধ এবং বানরাজার মেয়ে উষার বিয়ের মণ্ডপ। আর এই পাথরের কলা গাছগুলি দেখতে একই রকম হলেও এর খাঁজ কাটার কৌশলটা কিন্তু একটু আলাদা। মানে মানুষ ঘুরতে এসে এই জায়গাটায় একটা জিনিসই করে, সেটা হচ্ছে তারা ধরে মাপতে চায়, বের দিতে চায়। প্রতিটা কিন্তু আলাদা আলাদা। যারা লম্বা হাতের মানুষ তারা যদি প্রতিটাকে বের দিয়ে ধরতে পারে তারা কিন্তু নিজেদেরকে ভাগ্যবান মনে করে। যেমন এই যে অনেক ভাই আসছে, ওরা কিন্তু এটাকে কিন্তু বের দিয়ে ধরার চেষ্টা করছে। কি পালি এটা হয়ে গেছে, দেখি অন্যটা ধরতো আবার। এইটা ওর হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি যারা লম্বা হাত যাদের তারা তো আরামসে ধরে নেবে। দেখি এটা ধরতো, বাস এটা হয়ে গেছে। এবার এটা চল। কোথা থেকে আসছিস তোরা? মিশন মোড়। আচ্ছা, লোকাল ছেলেবেলে। এটাও হয়ে গেছে। এবার লাস্ট, এটা তো ছোট, এটা তো হয়েই যাবে। ওই সাইড থেকে তো এটা হয়ে যাবে। ওর ভাগ্য ভালো। এটা কিন্তু সবাই হয়ে যায়, এটা কিন্তু হয়ে গেছে, আরামসে হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু এই কলা গাছগুলো মানে বের দিয়ে ধরতে চায়। আর যারা ধরতে পারে তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করেন। যেখান থেকে যে মানুষই আসুক তারা কিন্তু এইটাই করবে আগে। এখানে আসার পর তারা এইটাই করে। আর আশেপাশে কিন্তু অনেক কিছু রয়েছে, সেগুলো দেখাচ্ছি চলো। এটা মনে হয় মেন এন্ট্রি ছিল, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এইটা মনে হয় মেন এন্ট্রি ছিল। কালো পাথরে কিন্তু নকশা করা, কালো পাথর দিয়ে এই সাইডে ছড়ানো ছিটানো রয়েছে। এইসব জায়গায় কিছু রয়েছে। এবং ওই সাইডের দিকে আমরা যাব। এই সাইডে কি দেখার মতো কিছু আছে কিনা দেখি চলুন। আর এইখানে কিন্তু কোনো একটি মূর্তির মুখ ছিল মনে হয়। জল সম্ভব এটা জল নিকাশির কোনো একটা ব্যবস্থা ছিল। আর এই সাইডটা এরকমই। তো এইটা কিন্তু আপাতত পুরাতত্ত্ব বিভাগের কিন্তু আন্ডারে রয়েছে। আর এটা খানিকটা কারুকার্য হয়েছে, বেশ খানিকটা কারুকার্য হয়েছে। আর এখানে যারা লোকাল মানুষ তারা কিন্তু জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে তারা, কারণ এটা একটা একদম পাড়ার মধ্যেই। কাকিমা, এই পাড়াটার নাম সাপাটলা না? সাপাটলা, হ্যাঁ, এটা সাপাটলার মধ্যে পড়ে। আমি বললাম যে এই রাজীবপুর মিশন পাড়াটা কিন্তু ছোটো ছোটো অনেক পাড়া নিয়ে গঠিত। এটা সাপাটলার মধ্যে পড়ে। আর এই ছিল তার জায়গা। এটাকেই মনে করা হয় সেই বিয়ের মণ্ডপ। কিন্তু এবার আমি আপনাদের আসল যে রহস্যটা সেটা বলি। মানে পুরাতত্ত্ববিদরা এই জায়গাটাকে মনে করেন এইটি একটি কোনো মন্দির ছিল, আর স্তম্ভগুলি ছিল মৌর্য যুগের। এবং এই পাশে যেসব লোকাল মানুষ রয়েছে তাদের কাছে যদি এই বিষয়টি সম্পর্কে জানতে চাই, দেখি চলুন। একজন দিদির সঙ্গে কথা বললাম, তিনি ক্যামেরার সঙ্গে আসতে চাইলো না। যাই হোক, উনি বললো যে আমি সেরকম কিছু জানি না, এটুকুই জানে যে এই জায়গায় রাজা রানীর বিয়ে হয়েছিল। আরও যে দুইটা জিনিস আমি বলেছিলাম, যে মরণকূপ এবং জীবনকূপ, মানে যে পুকুরে ফেললে মানুষ মারা যেত এবং যে পুকুরে ফেললে মানুষ তা জিন্দা হয়ে যেত, সেই পুকুর দুটি উল্লেখ করা হয়েছে। কিন্তু এই জায়গাটি এর পূর্ব সাইডে রয়েছে সেই জীবনকূপ এবং এর পশ্চিম সাইডে ছিল সেই মরণকূপ। চলুন সেই জায়গাগুলো দেখাচ্ছি। তো এই বিষয়টা আপনারা জানলেন। এবার আপনাদের আমি সেই জীবনকূপ যে আছে সেইটা দেখাই। এবার সেটার পূর্ব সাইডের কথা বলা হয়েছে, তো এটাই সেই পূর্ব সাইড। এদিকে আমরা আগাই, দেখি কোথায় আছে সেই পুকুরটা। মানে একটা অদ্ভুত একটা জিনিস যে সেই পুকুরে বলে মানুষকে ফেললে বলে সেই মানুষ জিন্দা হয়ে আসতো। অ্যাকচুয়ালি যে ঘটনা কি সেটা আমি ওই পুকুরের কাছে গিয়ে আপনাদের বলছি। চলো আগাতে হবে। দেখি, এটা পূর্ব সাইড, যেহেতু এই সাইডেই হবে কোথাও। খুব সুন্দর জায়গা, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। এই জন্য আমার এই মিশন পাড়াটাকে ভালো লাগে। মানে এইসব এলাকা কোনো হই হুল্লোড় ঝড়ঝাটি নেই, একদম শান্তশিষ্ট পাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার সঙ্গে ঘুরতে ঘুরতে কিন্তু আমার বন্ধু অভিও কিন্তু এইসব জায়গা সম্পর্কে নতুন অভিজ্ঞতা হচ্ছে। ও বলে যে এগুলো জায়গা আমি প্রথম দেখলাম, এর ইতিহাস এত জানা ছিল না। সেই পুকুরের কাছে কিন্তু আমরা চলে আসছি। পুকুরের গভীরতা অনেক। ঘুরতে ঘুরতে আমরা সেই পূর্ব সাইডেই রয়েছে। আপনারা যখন আসবেন, পেছনে থেকে গেল সেই উষা অনিরুদ্ধের কলা গাছ, এবং এই রাস্তা ধরে আগালেই সেই পুকুর। সেই পুকুর রয়েছে। এই পুকুরকেই নানা বইয়ে লোকগীতি, লোকশ্রুতি, জনশ্রুতি প্রতিটি জায়গাতেই কিন্তু এই পুকুর সম্পর্কে ওই একই কথা বলা হয়েছে যে এটি একটি জিন্দা পুকুর ছিল। আমরা কিন্তু সেই পুকুরের কাছে চলে আসছি। এটা গেট লাগানো ছিল। আমি চাচ্ছিলাম যে একদম সেই পুকুরের কাছে গিয়ে এই সম্পর্কে বলবো আপনাদের, এবং পুকুরটাও ভালো মতো দেখাবো। তো গেট লাগানো ছিল, গেটটা খুলে আমরা ঢুকলাম। এই পুকুরের কাছে আসছি। এবার দেখুন সেই পুকুরটাকে দেখুন, তারপরে বলছি আমি আপনাকে। আপনি কি জানেন এই পুকুরে মানুষ জীবনের আশা পেত? হ্যাঁ,
প্রাচীনকালে এই জীবনকূপ ছিল এমন একটি জায়গা যেখানে আহত সৈনিক বা মারাত্মক রোগীদের ডুবিয়ে সুস্থ করার চেষ্টা করা হতো। আমরা জানি প্রাচীনকালে কোনো রাজপ্রাসাদের আশেপাশে কোনো জলাশয় বা এরকম কোনো কূপ থাকতো এবং সেই সব জায়গাতেই কিন্তু তাদের সৈন্য বা অন্যান্য সব মানুষদের চিকিৎসা করা হতো। তখনকার সময়ে চিকিৎসা ব্যবস্থা সেরকম উন্নতি না হয় বা বলা ভালো, তখনকার সময়ে চিকিৎসা ব্যবস্থা যেরকম ছিল, মৃত্তিকা লেপন, সৌর চিকিৎসা, জল চিকিৎসা, এগুলোর কিন্তু প্রচলন খুব বেশি ছিল। বিশেষ করে বিসূচিকা, সর্পদর্শন বা যুদ্ধে আঘাত সৈনিকদের এরকম কোনো বিশেষ পুকুর বা কূপে ফেলা হতো এবং সেখান থেকে তারা পুনর্জীবন পেত। অনেকে বলেন এইসব পুকুরে মানুষ ফেললে সেই মানুষটা জিন্দা হয়ে যেত। অ্যাকচুয়ালি সেরকম ঘটনা না। বান রাজার যেসব সৈন্য ছিল তাদেরকে এরকম কূপ বা জলাশয়ে ফেলা হতো। হতে পারতো সেই সব পুকুর বা জলাশয় বিশেষ ভেষজ দ্রব্যাদি মেশানো থাকতো এবং সেই কারণেই সেই সব পুকুরে তাদেরকে ফেললে তারা পুনর্জীবন পেত। পুকুরটা যদি সত্যিই যদি সেসবের ইতিহাসের কথা বলে, এটা যদি, তাহলে আপনি কিন্তু একবার একটা ইমাজিন করুন, এটা যদি সত্যিকারের ঘটনা হয় তাহলে এই জায়গাতে কত মানুষকে নিক্ষেপ করা হতো এবং তারা পুনর্জীবন পেত। এর আশেপাশে কিন্তু এখনও কিন্তু সেই কালো পাথরগুলো রয়েছে, বিভিন্ন ডিজাইন করা সেসব কালো পাথর রয়েছে। এই যে দেখা যাচ্ছে এইসব বিভিন্ন ডিজাইনকৃত কালো পাথর রয়েছে। এই যে দেখুন এইখানে আরেকটি কালো পাথর রয়েছে। ও মাই গড, এইটা কি ভাই, দেখ এইটার ডিজাইনটা দেখ, অসাধারণ সেই কারুকার্য। তাহলে এইসবের উপর ভিত্তি করে আপনারাই বলুন, এইসব তাহলে কিসের ইঙ্গিত দেয়? এইসব ডিজাইন করা কালো পাথর এইসব তাহলে কিসের ইঙ্গিত দেয়? আপনারাই বলুন। গেটটা আমাদেরকে আবার বেঁধে দিতে হবে যেহেতু খুলে দিছিলাম। তো এই ছিল সেই পুকুরটা, আরও একবার দেখালাম। এবং চলুন আমরা এই রাস্তা ধরে আগাবো, একদম ওই পশ্চিম সাইডে যাব। তো দুটো জিনিস আমাদের দেখা হয়ে গেল। পিছনে ছিল সেই কলা গাছ, আর দেখে বেরোলাম। আর আমরা যখন বানগড়ে আড্ডা মারি এবং বানগড় যারা দেখতে আসে, বানগড়ে যারা ঘুরতে আসে, তারা কিন্তু বানগড় দেখার পর ওদের মনে বেশি যেটা প্রশ্ন জাগে যে পাথরের কলা গাছটা কোথায়। আর আমাদেরকেও কেউ যদি জিজ্ঞাসা করে, আমরা কিন্তু এই জায়গাটি সে দেখিয়ে দিই যে এই পাড়ায় যান, এরকমভাবে যান, ওখানেই রয়েছে সেই পাথরের কলা গাছ। এই সাইডে, এর পশ্চিম সাইডেই যে পুকুরটা, এই সেই পুকুরের পাশে আমরা চলে আসছি। আর এটা তো আরও গভীর, হ্যাঁ এটা আরও গভীর। আর এই পুকুরটা একদম রাজীবপুর যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের পিছনেই, মানে উষারানী কলা গাছের পশ্চিম সাইডে জীবনকূপ আর পূর্ব সাইডে উষারানী কলা গাছের পূর্ব সাইডে জীবনকূপ এবং পশ্চিম সাইডে মরণকূপ। তো এইরকমভাবে নামতে হবে। আমি নামবই, কারণ আপনাকে যেহেতু দেখাবো তো তার জন্য তো আমাকে এখানে নামতেই হবে, সে যে অবস্থায় থাকুক কেন না কেন। এই সেই ছোট্ট জলাশয়, পুকুর, মানে একদমই অবাক করার বিষয়। এগুলোর ইতিহাস যদি সত্যি হয় তাহলে একটা ভাবার বিষয় হয়ে দাঁড়ায় এইসব জিনিস। এই সেই জলাশয়, ঠিক সেই অনুরূপভাবে আরেকটি পুকুরের সামনে আসলাম। এই পুকুরটাকে বলা হয় মরণকূপ, যে শত্রুপক্ষের সৈন্য বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের এইসব পুকুরে নিক্ষেপ করা হতো এবং তারা মারা যেত কীভাবে? কারণ এইসব পুকুরে বিষ মেশানো থাকতো। তো বানগড় দেখার পর এই উষারানী কলা গাছ আর এই দুইটা পুকুর কিন্তু আপনাদের দেখতেই হবে। আপনারা অবশ্যই এইসব জায়গায় দেখে যাবেন। এবার এইসব এলাকার যেসব লোকাল মানুষ রয়েছে তাদের কাছে আমরা কিছু জিজ্ঞাসা করি, চলুন। নমস্কার কাকু, নমস্কার। বলছিলাম এই যে আমরা যেটাকে উষারানীর যে কলা গাছটা বলে, বা এই যে পাশে যে দুটা পুকুর রয়েছে, এটা সব সম্পর্কে আপনি কি জানেন? আমি কিছু জানি না, খালি জানি জীবনকুণ্ড আর মরণকুণ্ড। জীবনকুণ্ড, মরণকুণ্ড, একদম। আর উষারানী কলা গাছ সম্পর্কে ওখানে? হ্যাঁ, এখানে তো উষারানী কলা গাছ তো ওখানে সবাই আসে, আচ্ছা আচ্ছা, ধরে। আর ধরলে যারা ধরতে পারে তারা তো নিজেদেরকে ভাগ্যবান মনে করে, ভাগ্যবান মনে করে। আর তাও মোটামুটি কোথায় কোথায় থেকে লোক আসছে এখানে ঘুরতে, জানা আছে? এখানে বহু দূর থেকে আসে। কাকু কি বলবেন? অনেক দূর থেকে আসে, এটা ঠিক। যে ওদের বলে বাচ্চা কাচ্চার জন্য একটু ভালো সম্বন্ধ হয় আর কি। আচ্ছা, মানে মানত করেন ওদের বিষয়ে। বান রাজা ছিলেন এতদিন ধরে, আর যে রাস্তাটা করেছিলেন উষারণ রাস্তা, একদম একদম, আমি এটা মিস করে গেছি। হ্যাঁ, উষারণ রাস্তা যে এক রাত্রিতে পূরণ করতে পারে নাই রাস্তাটা, তো তার জন্য বিয়ে হলো না। ওই বিয়ের জন্য যে কলা গাছটা তো লাগানো হবে। আমরা চলে আসছি আমাদের সেই গির্জাতে। এবার গির্জাতে শেষে আমরা এসেছি দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় এবং সৌন্দর্যপূর্ণ গির্জা, রাজীবপুর খ্রিস্ট রাজা ক্যাথলিক গির্জা। এখানকার নির্মাণ শৈলী এবং পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। কিন্তু এই গির্জার সম্পূর্ণ গল্প আর 25শে ডিসেম্বরের বড়দিন উদযাপনের অভিজ্ঞতা জানতে আপনাকে অপেক্ষা করতে হবে আমার পরবর্তী বিশেষ ব্লগের জন্য। এটুকু বলি, আপনি মিস করতে চাইবেন না।
দেখুন কত সুন্দর একটি জায়গা। এইখানে কোনো কিছু হয় হয়তো কোনো একটা সময় বা কোনো দিনে। আর উপরে মা মেরির স্ট্যাচু রয়েছে, আর ওই সাইডে ওই দূরে রয়েছে সেই গির্জা। চলুন এই গির্জার কাছে যাওয়া যাক। দেখুন কত সুন্দর জায়গাটা, কত সুন্দর। এইসব এলাকায় আসলে এত মানে মনটা ভালো হয়ে যায় যে এখানকার পরিবেশ, এখানকার সৌন্দর্য, এখানকার শান্ত ভাব খুব সুন্দর লাগে এসব জায়গায় আসলে। আর ওই পাশেই রয়েছে গির্জা। এবার গির্জার দিকে আমরা যাবো, চলুন। ডিসেম্বর মাস পড়ে গেছে, কয়েকদিন পরেই কিন্তু বড়দিন। আমি চেষ্টা করবো সেই বড়দিনকে কেন্দ্র করে আমার ব্লগ বানানো। মানে অনেকে এইসব জায়গায় এসে কিন্তু আবার অনেক খারাপ কাজের দিকেও লিপ্ত হয়ে যায়। তো সেসব জিনিস একদমই করবেন না, এমন কিছু করবেন না যাতে কারো মনে আঘাত লাগে। পবিত্র একটি জায়গা, সৌন্দর্য একটি জায়গা। আর এইটা সেই এই ঘন্টার টাওয়ার, যে ঘন্টার আওয়াজে কিন্তু আমাদের প্রতিটা দিন ভোরবেলা হোক দুপুরবেলা হোক প্রতিটা সময় যখন ঘন্টা দেয়, যে মিষ্টি আওয়াজটা এত সুন্দর লাগে। চারিদিকে কিন্তু এখানকার সেই আওয়াজটা ছড়িয়ে যায়। একদম সেই গির্জার মেইন এন্ট্রেন্স, উপরে রয়েছে জিসাস ক্রাইস্ট। আর এখানে কিছু লেখা আছে, আমি প্রকৃত মেষপালক, আমি আমার মেষগুলিকে জানি আর আমার মেষগুলিও আমাকে জানে, এরকম কিছু লেখা রয়েছে। ছোটোবেলা থেকে আমরা এইসব জায়গায় আসছি, ঘুরছি, ভালো লাগে। গির্জার পিছনে রয়েছে একটি বিশাল বড় একটি সুন্দর মাঠ। সেই মাঠেই কিন্তু ভালো খেলাধুলা হয়, বিশেষ করে 15 আগস্টে প্রত্যেক বছর এত সুন্দর খেলা হয়। এখানকার যে এত সুন্দর কালচার, আর এই এলাকাতে কিন্তু সব ভালো ভালো কিন্তু ফুটবলার রয়েছে। আমার বন্ধু আছে কয়েকটি, তারা কিন্তু খুব ভালো ফুটবল খেলে, মানে প্রফেশনাল একদম ফুটবলার হয়ে গেছে। এরকমভাবে ভিতরে ঢুকলে এখানে রয়েছে কিন্তু মানে এত সুন্দর জায়গা। আপনারা দেখুন একটু, কত সুন্দর, একদম শান্ত। এটিকে প্যারিস বলা হয়। এটা ছোট ছোট বাচ্চারা যারা পড়াশোনা করতে আসছে তাদের এটা হোস্টেল। আর এই ভিতরে রয়েছে সেই গির্জার অফিস, ওদিকে আর যাচ্ছি না। যদি কোনো লোকাল কোনো বন্ধু থাকতো তাহলে তাদের সঙ্গে যদি দেখা হতো, তাদেরকে নিয়ে হয়তো সব জায়গায় আমরা যেতে পারতাম। এখানে আসলে অভিতর কেমন লাগে এই জায়গাটা? ওর এখানেই থাকতে ইচ্ছে করে, মানে সত্যি কথা একদম। তো আমি এই অল্পটুকুই এই বিষয়ে দেখালাম, কারণ আমি তো এই অল্প সময়ে তো আমি আজকে বেশি এই বিষয়ে কিছু বললাম না, কারণ আমি যদি বড়দিনে যদি ব্লগ করতে আসি তখন এই গির্জা সম্পর্কে যা আছে তথ্য সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার। এই রহস্যময় গল্পগুলি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন ঐতিহাসিক আর চমকপ্রদ ভিডিও আপনার জন্য আসছে প্রতি সপ্তাহে। তো এরপরে যে ব্লগটা নিয়ে আসছি সেটা কিন্তু খুব ধামাকাদার হতে চলছে, কারণ বানগড় এবং উষারানী ঢিপির মাঝখানে রয়েছে পুনর্ভবা নদী। আর এই পুনর্ভবা নদীর মাঝখান দিয়ে কিন্তু একটি গোপন রহস্যময় একটি রাস্তা রয়েছে। এবার সেই রাস্তাটিকে নিয়ে আমার নেক্সট ব্লগ হতে চলছে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে সেই গোপন রহস্যময় রাস্তায়।